আসসালামু আলাইকুম। আজকে আমার লেকচারটি হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসের উপর, যেটাকে আমরা সংক্ষেপে NSAID বলে থাকি। তো আমাদের প্রথমেই জানতে হবে NSAID এর মানে কি। NSAID হচ্ছে এইগুলা সার্টেন টাইপ অফ ড্রাগস, সার্টেন টাইপ অফ ড্রাগস that active against inflammation, pain and fever। মানে এরা হচ্ছে নির্দিষ্ট ধরনের এক ধরনের ড্রাগস যেগুলো হচ্ছে ইনফ্লামেশন, পেন এবং জ্বরটা আমাদের কমাতে সাহায্য করে। তো এদের নাম কেন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস? অ্যান্টি ইনফ্লামেটরি কেন বলা হচ্ছে সেটা আমরা বুঝে নিলাম। কারণ কি, এরা হচ্ছে ইনফ্লামেশন কমায়, তাই এদেরকে অ্যান্টি ইনফ্লামেটরি বলা হয়। এখন নন স্টেরয়েডাল কেন বলা হবে? কারণ হচ্ছে এরা স্টেরয়েড না, বাট এরা স্টেরয়েডের মতো কাজ করে থাকে। তো আমরা মোটামুটি কয়েকটি এক্সাম্পল দেখে নিই। এর মধ্যে সবচেয়ে পরিচিত যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে অ্যাসপিরিন। তাহলে সবচেয়ে পরিচিত এক্সাম্পলটা কি? এটা হচ্ছে অ্যাসপিরিন। তাছাড়াও রয়েছে আইবুপ্রোফেন, ডিক্লোফেনাক, ন্যাপ্রোক্সেন এটসেট্রা। তো আমরা হচ্ছে কি দেখলাম? অ্যাসপিরিন, তারপর হচ্ছে ডিক্লোফেনাক, তারপর হচ্ছে আইবুপ্রোফেন এটসেট্রা। আর হচ্ছে এখানে আরেকটা কোশ্চেন, যখনই এক্সামিনাররা হচ্ছে এই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস থেকে কোশ্চেন করবে, তো তখন হচ্ছে একটা জিনিস মানে এক্সামিনাররা ভাইবাতে জিজ্ঞেস করতে পারে যে NSAID এর সাথে আমরা কেন ছোট্ট করে একটা S ইউজ করি। এই S ইউজটার কারণ হচ্ছে এটাকে এক গ্রুপ অফ ড্রাগস বলা হয়, গ্রুপ অফ ড্রাগস। এখানে আমরা এক গ্রুপ অফ ড্রাগস নিয়ে আলোচনা করি। যদি সিঙ্গেল ওয়ার্ড বলা হয় তাহলে সেটার নাম হচ্ছে NSAID, বাট যখন হচ্ছে গ্রুপ অফ ড্রাগস মানে হচ্ছে প্লুরাল ফর্মটা ইউজ করি তখন NSAIDS এটা ইউজ করা হয়। তাহলে আমরা বুঝে নিলাম যে আজকের টপিকটা কিসের উপর। আজকের টপিকটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, যেটাকে আমরা সংক্ষেপে NSAID বলে থাকি, এটার উপর। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক কি কি পড়তে হবে এই আইটেমটা থেকে। আচ্ছা, প্রথমে আমাদের পড়তে হবে NSAIDs এর ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে আমাদের ভাইবা প্লাস রিটেন দুটার জন্য ইম্পর্টেন্ট। মেকানিজম, যেটা হচ্ছে ভাইবাতে জিজ্ঞেস করতে পারে। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, ভাইবা প্লাস রিটেন দুটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইন্ডিকেশন, মানে এই NSAIDটা কোথায় কোথায় ইউজ করা হয়, এটা হচ্ছে ভাইবা প্লাস রিটেন দুইটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট, এটা হচ্ছে ভাইবা প্লাস রিটেন দুইটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কন্ট্রাইন্ডিকেশন, এটা হচ্ছে ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হোয়াই অ্যাসপিরিন শুড স্টপ 1 week বিফোর সার্জারি, মানে সার্জারির 1 সপ্তাহ আগে কেন হচ্ছে অ্যাসপিরিনটা আমাদের স্টপ করে দিতে হবে, যেটা হচ্ছে ভাইবাতে জিজ্ঞেস করতে পারে। তারপর হচ্ছে মেকানিজম অফ NSAID ইন্ডিউস গ্যাস্ট্রিক মিউকোসাল ড্যামেজ, যেটা হচ্ছে ভাইবাতে জিজ্ঞেস করতে পারে। রেস সিনড্রোম, মানে রেস সিনড্রোমটা কি, এটা হচ্ছে ভাইবাতে জিজ্ঞেস করতে পারে। প্যারাসিটামল সম্পর্কে ডিটেলস পড়তে হবে, এটা কোথায় ইউজ করা হয়, এটার অ্যাডভার্স ইফেক্ট কি, কন্ট্রাইন্ডিকেশন কি, এটা হচ্ছে ভাইবাতে নর্মালি জিজ্ঞেস করে থাকে। তারপর আরেকটা ডিফারেন্স পড়তে হবে অ্যাসপিরিন অ্যান্ড প্যারাসিটামলের। তো চলো এখন আমরা পড়া শুরু করি। আচ্ছা, এখন আমাদের প্রথম পড়তে হবে কি, টপিকটা হচ্ছে NSAID। প্রথমে আসি ক্লাসিফিকেশন নিয়ে। ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য অ্যান্টি ইনফ্লামেটরি এফিকেসি, তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি এফিকেসি অনুযায়ী এটাকে হচ্ছে উইক অ্যান্টি ইনফ্লামেটরি, মডারেট অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্ড স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি 3 ভাগে ভাগ করা যায়। যেটাতে হচ্ছে উইক অ্যান্টি ইনফ্লামেটরি, এটা হচ্ছে লো এফিকেসি থাকবে। এটার মধ্যে কি কি রয়েছে? প্যারাঅ্যামাইনো ফেনল ডেরিভেটিভসগুলো এখানে থাকবে, যেমন হচ্ছে প্যারাসিটামল। তাহলে হচ্ছে উইক অ্যান্টি ইনফ্লামেটরি কারা?
এরা হচ্ছে প্যারাসিটামল। এদের এফিকেসিটা কেমন থাকবে? এদের এফিকেসিটা খুবই লো থাকবে। তারপর হচ্ছে মডারেট অ্যান্টি ইনফ্লামেটরি। মডারেট অ্যান্টি ইনফ্লামেটরির এফিকেসিটাও তো হচ্ছে মডারেট থাকবে। এটার মধ্যে রয়েছে প্রোপিওনিক অ্যাসিড ডেরিভেটিভস, এর মধ্যে রয়েছে আইবুপ্রোফেন, নেপ্রোক্সেন, ফেনবুফেন, তারপর হচ্ছে ফেনোপ্রোফেন, কিটোপ্রোফেন, ফ্লারবিপ্রোফেন। মানে এটার যদি আমরা সাফিক্স ধরে নেই তাহলে হচ্ছে প্রোফেন, কি আইবুপ্রোফেন, কিটোপ্রোফেন, ফেনোপ্রোফেন, ফ্লারবিপ্রোফেন আর নেপ্রোক্সেন। আচ্ছা, তারপরে মডারেট অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসের একটা হচ্ছে প্রোপিওনিক অ্যাসিড, আরেকটা হচ্ছে ফেনামিক অ্যাসিড। ফেনামিক অ্যাসিড ডেরিভেটিভসের মধ্যে রয়েছে মেফেনামিক অ্যাসিড। তারপর হচ্ছে নন অ্যাসিডিক NSAIDs, এর মধ্যে হচ্ছে সেলেকোসিব, এন্টেরোকোসিব। তারপরে রয়েছে নেবুমেটন, কি নেবুমেটন। তাহলে মডারেটগুলো আমরা দেখে নিলাম। মডারেটের মধ্যে রয়েছে হচ্ছে প্রোপিওনিক অ্যাসিড ডেরিভেটিভস, ফেনামিক অ্যাসিড ডেরিভেটিভস, নন অ্যাসিডিক NSAID আর নেবুমেটন। তারপরে স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি, এদের হচ্ছে এফিকেসিটা হাই থাকবে। তাছাড়া এদের মধ্যে রয়েছে হচ্ছে সেলিসাইলিক অ্যাসিড ডেরিভেটিভস, যেমন হচ্ছে অ্যাসপিরিন। তারপর হচ্ছে পাইরাজোলন ডেরিভেটিভস, এর মধ্যে রয়েছে হচ্ছে ফেনাইল বিউটাজোন, অক্সিফেন বিউটাজোন। তারপর হচ্ছে এসিটিক অ্যাসিড ডেরিভেটিভস, এর মধ্যে রয়েছে ডিক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, এটোডোলাক, ইন্ডোমেথাসিন, সালিনটেক এটসেট্রা। তারপর হচ্ছে অক্সিকাম ডেরিভেটিভস, এর মধ্যে রয়েছে পাইরোক্সিকাম, টেনোক্সিকাম। আর পাইরোলো ডেরিভেটিভস, এর মধ্যে রয়েছে কিটোরোলেক। পাইরোলো ডেরিভেটিভস, এর মধ্যে রয়েছে কিটোরোলেক। আচ্ছা, তাহলে আমরা ক্লাসিফিকেশনে কি কি দেখলাম? ক্লাসিফিকেশনের অ্যাকর্ডিং টু দ্য অ্যান্টি ইনফ্লামেটরি এফিকেসি, এর মধ্যে প্রথমে আসে হচ্ছে উইক অ্যান্টি ইনফ্লামেটরি, দেন আসে মডারেট অ্যান্টি ইনফ্লামেটরি, তারপর আসে হচ্ছে স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি। আচ্ছা, এখন হচ্ছে আমরা ক্লাসিফিকেশন তো আমরা অ্যাকর্ডিং টু দ্য অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস দেখে নিলাম। এখন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কজ, আইসোএনজাইমস, সিলেক্টিভিটি। এখন আমাদের জানতে হবে কজ এই কথাটার মানে কি। কক্স এই কথাটার মানে হচ্ছে সাইক্লো অক্সিজেনেস। এটার কাজ কি? এরা এক ধরনের এনজাইম। আমরা হচ্ছে নেস এই জিনিসটা দিয়ে বোঝা যাচ্ছে যে এরা এক ধরনের এনজাইম দ্যাট কনভার্ট অ্যারাকিডোনিক অ্যাসিড into prostaglandin and thromboxane. Prostaglandin and thromboxane. তাহলে COX বাদে কি? সাইক্লোঅক্সিজেনেস। এরা এক ধরনের এনজাইম দ্যাট কনভার্ট অ্যারাকিডোনিক অ্যাসিড ইনটু প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড থ্রোম্বোক্সিন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য সাইক্লোঅক্সিজেনেস এনজাইম সিলেক্টিভিটি, দে আর ক্লাসিফাইড ইনটু সিলেক্টিভ অ্যান্ড নন সিলেক্টিভ। সিলেক্টিভটা হচ্ছে NSAID উইথ সিলেক্টিভিটি ফর ইনহিবিটিং দ্য সাইক্লোঅক্সিজেনেস টু অ্যাটলিস্ট 5 টাইমস ফর সাইক্লোঅক্সিজেনেস 1। আর এটা আর নন সিলেক্টিভ হচ্ছে এরা হচ্ছে সিলেক্টিভ না, NSAID দ্যাট inhibit COX cyclooxygenase 1 as much as or even more than cyclooxygenase 2। আচ্ছা, এখন সিলেক্টিভ কারা? সিলেক্টিভের মধ্যে রয়েছে হচ্ছে সেলেকোসিভ, তারপর হচ্ছে এটেরিকোসিভ আর রফিকোসিভ। আর নন সিলেক্টিভ হচ্ছে এই যে এইগুলা ছাড়া বাকি যা NSAID আছে সবগুলো হচ্ছে নন সিলেক্টিভের আন্ডারে পড়ে। তাহলে হচ্ছে আমরা ক্লাসিফিকেশন কয়টা দেখলাম? ক্লাসিফিকেশনের প্রথমে দেখলাম হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অ্যান্টি ইনফ্লামেটরি এফিকেসি, এটার মধ্যে রয়েছে উইক, মডারেট অ্যান্ড স্ট্রং। দেন দেখেছে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সাইক্লোঅক্সিজেনেস সিলেক্টিভিটি, এর মধ্যে রয়েছে সিলেক্টিভ অ্যান্ড নন সিলেক্টিভ। আচ্ছা, এখন হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ NSAID। এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টসটা হচ্ছে এটা। আচ্ছা, এইটার মেকানিজম এর মধ্যে প্রথমে আমাদের শুরু করতে হবে সেল মেমব্রেন থেকে। কি? সেল মেমব্রেন থেকে। সেল মেমব্রেনে থাকে ফসফোলিপিড। সেল মেমব্রেনের একটা এলিমেন্টই হচ্ছে ফসফোলিপিড। এই ফসফোলিপিডটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিডে কনভার্ট হবে।
by the help of phospholipase. ফসফোলাইপেজ A2। আচ্ছা, এই যে অ্যারাকিডোনিক অ্যাসিডটা, এই অ্যারাকিডোনিক অ্যাসিডটা আবার প্রোস্টাগ্ল্যান্ডিনে কনভার্ট হবে বাই দ্য হেল্প অফ সাইক্লোঅক্সিজেনেস এনজাইম। সাইক্লোঅক্সিজেনেস এনজাইম। আচ্ছা, এই সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটা আবার ইনহিবিট হবে কিভাবে? এই ইনহিবিট হবে বাই দ্য হেল্প অফ NSAID। দেন এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা হচ্ছে প্রোস্টাসাইক্লিন থ্রোম্বোক্সিন A2 থাকবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি দেখলাম? এই সেল মেমব্রেন থাকবে। সেল মেমব্রেনের একটা এলিমেন্ট হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিডটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিডে কনভার্ট হবে বাই দ্য হেল্প অফ ফসফোলাইপেজ A2। দেন এই যে অ্যারাকিডোনিক অ্যাসিডটা, এটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস এনজাইমের মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিনে কনভার্ট হবে। সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটা হচ্ছে NSAID দিয়ে ইনহিবিটেড হবে। আচ্ছা, তো এটা এখানে লেখা আছে সেল মেমব্রেনের এলিমেন্ট হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিডটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিডে কনভার্ট হবে বাই দ্য হেল্প অফ ফসফোলাইপেজ A2। দেন অ্যারাকিডোনিক অ্যাসিডটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস এনজাইমের মাধ্যমে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করবে, যেটা হচ্ছে ইনহিবিটেড বাই NSAID। এটাই ছিল মেকানিজম অফ অ্যাকশন। তারপর হচ্ছে ডোজেস অফ অ্যাসপিরিন, মানে অ্যাসপিরিনের ডোজটা কতটুকু ডোজ কোন থেরাপিতে ইউজ করা হয়। যেমন অ্যাসপিরিনের 3টা ডোজ রয়েছে, এর মধ্যে প্রথম হচ্ছে লো ডোজ, দেন মডারেট অ্যান্ড দেন হাই ডোজ। তো লো ডোজটা কতটুকু? এটা হচ্ছে 75 to 100 মিলিগ্রাম পার ডে। মডারেট ডোজটা হচ্ছে 300 to 600 মিলিগ্রাম পার ডে। আর হাই ডোজটা হচ্ছে 600 to 1200 মিলিগ্রাম পার ডে। আচ্ছা, লো ডোজটা কোথায় ইউজ করা হবে? অ্যান্টিপ্লাটিলেট থেরাপিতে ইউজ করা হবে। মডারেটটা হচ্ছে অ্যানালজেসিকে ইউজ করা হবে। আর হাইটা হচ্ছে ইনফ্লামেটরি ইফেক্টে ইউজ করা হবে। তো অ্যাসপিরিনের ডোজেসগুলো দেখে দিলাম। ডোজেসের মধ্যে রয়েছে লো ডোজ, মডারেট ডোজ অ্যান্ড হাই ডোজ। লো ডোজের মধ্যে রয়েছে অ্যান্টিপ্লাটিলেট থেরাপি থাকবে, মডারেটের মধ্যে রয়েছে অ্যানালজেসিক থাকবে, আর হাই হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দেবে। তারপর হচ্ছে NSAID মে প্রেসিপিটেটেড ইন এজমা। অ্যাজমাতে কেন এটা প্রেসিপিটেট হবে? অ্যাজ দে ব্লক সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে, যেহেতু এরা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েটা ব্লক করে দেয়, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম শিফটেড ফ্রম সাইক্লোঅক্সিজেনেস টু লিউকোট্রাইন পাথওয়ে। মানে অ্যারাকিডোনিক অ্যাসিডের মেটাবলিজমটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস থেকে লিউকোট্রাইন পাথওয়েতে শিফট হবে, দ্যাট লিডস টু ইনক্রিজ লিউকোট্রাইন ফর্মেশন, যেটা হচ্ছে লিউকোট্রাইন ফর্মেশনকে ইনক্রিজ করে দেবে এবং অ্যাজমা প্রেসিপিটেট করবে। তাহলে প্রিসিপিটেট মানে কি? এটা হচ্ছে অনেক সময় আমাদের কোশ্চেন আসতে পারে। প্রিসিপিটেট মানে হচ্ছে এরা অ্যাজমা ঘটাইতে পারে, মানে NSAID ইউজ করার পর এরা হচ্ছে অ্যাজমা ঘটাতে পারে। কেন? কারণ হচ্ছে এরা NSAID হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েটাকে ব্লক করে দেয়, যার ফলে হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমটা শিফটেড হয়ে যায় সাইক্লোঅক্সিজেনেস থেকে লিউকোট্রাইন পাথওয়েতে, যেটা হচ্ছে ইনক্রিজ লিউকোট্রাইন ফর্মেশন করবে এবং অ্যাজমা প্রিসিপিটেট করবে। আচ্ছা, এই যে NSAID এর হচ্ছে কয়েকটা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট রয়েছে। ফার্মাকোলজিক্যাল ইফেক্টের মধ্যে প্রথমে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট, দেন রয়েছে হচ্ছে অ্যান্টি অ্যানালজেসিক ইফেক্ট, অ্যান্টিপাইরেটিক অ্যান্ড অ্যান্টিপ্লাটেলেট। তাহলে ফার্মাকোলজিক্যাল ইফেক্টগুলো কি কি? NSAID এর অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট, অ্যানালজেসিক ইফেক্ট, অ্যান্টিপাইরেটিক ইফেক্ট অ্যান্ড অ্যান্টিপ্লাটেলেট ইফেক্ট। আচ্ছা, এখানে একটা ভাইবার কোশ্চেন আছে যে প্যারাসিটামলের কি কি ইফেক্ট রয়েছে। প্যারাসিটামলের হচ্ছে অ্যানালজেসিক ইফেক্ট রয়েছে, অ্যান্টিপাইরেটিক ইফেক্ট রয়েছে, আর অ্যাসপিরিনের হচ্ছে অ্যান্টিপাইরেটিক ইফেক্টটা থাকবে না। তো চলো এখন মেকানিজমে চলে যাই। অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট মানে মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যাসপিরিন। অ্যাসপিরিনটা হচ্ছে কিভাবে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টটা দিবে। আচ্ছা, অ্যাসপিরিন কি করবে? ইনহিবিটস দ্য সাইক্লোঅক্সিজেনেস এনজাইম ইরিভার্সিবলি। এটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটাকে হচ্ছে ইরিভার্সিবলি ইনহিবিট করবে, যার ফলে হচ্ছে আমরা দেখেছি কি সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েটা অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনটাকে স্টিমুলেট করে, কিন্তু হচ্ছে যদি অ্যাসপিরিন ইউজ করা হয় তারা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটাকে হচ্ছে ইনহিবিট করবে, যার ফলে হচ্ছে কোনো প্রোডাকশন হবে না এই প্রোস্টাগ্ল্যান্ডিনের ফ্রম অ্যারাকিডোনিক অ্যাসিড, যার ফলে হচ্ছে এরা একটা অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দিবে।
তাহলে আমরা দেখে নিলাম যে মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যাসপিরিনটা কি। অ্যাসপিরিনটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটাকে হচ্ছে ইনহিবিট করবে কিভাবে, ইরিভার্সিবলি, যার ফলে হচ্ছে নো প্রোডাকশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিন ফ্রম অ্যারাকিডোনিক অ্যাসিড অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন অকার্স। অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন দেখলাম, এখন দেখবো হচ্ছে অ্যানালজেসিক। অ্যানালজেসিকের প্রথমে হচ্ছে এনএসএআইডি বা অ্যাসপিরিন বা ডিক্লোফেনাক, তারা হচ্ছে ইনহিবিট দ্য সাইক্লোঅক্সিজেনেস এনজাইম। তারা সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটাকে ইনহিবিট করবে, যার ফলে হচ্ছে প্রোডাকশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিন ডিক্রিজ করবে। আমরা আগে দেখেছি যে সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটা হেল্প করে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনটাকে স্টিমুলেট করতে। যদি হচ্ছে এনএসএআইডি টা আমরা ইউজ করি, যেটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটাকে ইনহিবিট করবে, তো এরা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনটাকে হচ্ছে ডিক্রিজ করে দেবে, যার ফলে হচ্ছে ব্র্যাডিকাইনিন, হিস্টামিন অ্যান্ড ইন্টারলিউকিনস লেভেলটা ডিক্রিজ করবে। দেন নো স্টিমুলেশন অফ আলফা অ্যান্ড সি নার্ভ ফাইবার, দেন নো ট্রান্সমিশন অফ পেন ট্রান্সমিশন হবে না, অ্যান্ড রিলিফ অফ পেন হবে। তাহলে হচ্ছে অ্যানালজেসিক ইফেক্টটা কি, এরা হচ্ছে পেন রিলিফে কাজ করে থাকবে। অ্যান্টিপাইরেটিক ইফেক্টটা কি, এরা হচ্ছে ফিভার রিডিউস করে থাকবে। এনএসআইডি হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটাকে ইনহিবিট করলো কোথায়, হাইপোথ্যালামাসে। দেন ডিক্রিজ দ্য প্রোডাকশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিন ইন হাইপোথ্যালামাস। তারপর হচ্ছে ভেজোডাইলেশন করবে, সোয়েটিং করবে, অ্যান্ড সোয়েটিংটাকে ইনক্রিজ করবে। তারপর হচ্ছে বডি টেম্পারেচারটাকে ডিক্রিজ করে দিবে, যার ফলে হচ্ছে ফিভারটা রিডিউস হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে অ্যান্টিপ্লাটিলেটটা কি, অ্যান্টিপ্লাটিলেট মেকানিজমটা কি আসবে, এটা হচ্ছে যেহেতু লোডোস অ্যাসপিরিনের অ্যান্টিপ্লাটিলেট ইফেক্টটা থাকবে। লোডোস অ্যাসপিরিন ইনহিবিট দ্য থ্রোম্বোক্সিন A2 সিনথেসিস এনজাইম ইরিভার্সিবলি। লোডোস অ্যাসপিরিনটা হচ্ছে থ্রোম্বোক্সিন A2 এনজাইমটার কে ইনহিবিট করবে, যার ফলে হচ্ছে থ্রোম্বোক্সিন A2 প্লাটিলেট অ্যাগ্রাভেশন করতে পারবে না, যার ফলে হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট ইফেক্টটা দিবে। আচ্ছা, এখন আমাদের এই স্লাইডের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইন্ডিকেশন অফ অ্যাসপিরিন। এটা হচ্ছে ভাইবা রিটেন সব কিছুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায় এই ইন্ডিকেশনকে। প্রথম হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন, সেকেন্ড হচ্ছে হাই ডোজ অ্যাসপিরিন, অ্যান্ড থার্ডটা হচ্ছে মাইল্ড টু মডারেট ইনফ্লামেটরি পেন বা মডারেট ডোজ অ্যাসপিরিন। লো ডোজ অ্যাসপিরিন যেটা, এটা হচ্ছে কোথায় ইউজ করা হবে, এমআই বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে লোডোস অ্যাসপিরিন ইউজ করা যাবে। তারপর হচ্ছে আনস্টেবল এনজাইনা, ডিপ ভেইন থ্রোম্বোসিস, থ্রোম্বোএম্বোলিক ডিসঅর্ডার। তাহলে এই চারটা জায়গায় হচ্ছে আমরা লোডোস অ্যাসপিরিন ইউজ করতে পারি। কোন কোন জায়গায়, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, আনস্টেবল এনজাইনা, ডিপ ভেইন থ্রোম্বোসিস, থ্রোম্বোএম্বোলিক ডিসঅর্ডার। তারপর আসি হাইড্রোস অ্যাসপিরিন। হাইড্রোস অ্যাসপিরিনটা হচ্ছে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ইউজ করতে পারি, অ্যাকিউট গটি আর্থ্রাইটিস অ্যান্ড অস্টিও আর্থ্রাইটিস, মানে আর্থ্রাইটিস রিলেটেড যে কোনো হচ্ছে ডিজিজে আমরা হচ্ছে হাইড্রোস অ্যাসপিরিন ইউজ করতে পারি। তারপর হচ্ছে মাইল্ড টু মডারেট ইনফ্লামেটরি পেন, এখানে রয়েছে হচ্ছে হেড এক, টুথ এক অ্যান্ড বডি এক। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে কার্সিনোমা অফ দ্য কোলন অ্যান্ড রেকটামেও অ্যাসপিরিন ইউজ করতে পারি। তারপর আসে অ্যাডভার্স ইফেক্ট অফ এনএসএআইডি, যেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক ফর ভাইবা অ্যান্ড রিটেন। এর মধ্যে অনেকগুলো সিস্টেমের উপর ইফেক্ট রয়েছে। এর মধ্যে প্রথমে আসে হচ্ছে জিআইটি ইফেক্ট। জিআইটির মধ্যে হচ্ছে পেপটিক আলসার ডিজিজ রয়েছে, ডিজিজ করতে পারে, পারফোরেশন করতে পারে, নওশিয়া, ভমিটিং অ্যান্ড অ্যাবডোমিনাল পেইন করতে পারে। তারপর হচ্ছে রেনাল ইফেক্ট। রেনাল ইফেক্টের মধ্যে রেনাল ফেইলার রয়েছে, সেলিসাইলিজম রয়েছে, এর মধ্যে ভমিটিং, টিনিটাস, হেডেক অ্যান্ড ভার্টিগো রয়েছে। দেন হ্যাপাটিক, এর মধ্যে ফেলার অ্যান্ড এনকেফালোপ্যাথি রয়েছে। পালমোনারি, এর মধ্যে রয়েছে হচ্ছে অ্যাজমা। হেমাটোলজিক্যাল হচ্ছে অ্যানিমিয়া, টেরাটোজেনেসিস রয়েছে, রেস সিনড্রোম রয়েছে। আচ্ছা, এখানে নওশিয়া, ভমিটিং অ্যান্ড অ্যাবডোমিনাল পেইন, এদেরকে বলা হবে জিআই আপসেট। আচ্ছা, এখন আমরা রেস সিনড্রোম এই কথাটা মানে কি বা এই সিনড্রোমটা কি এটা সম্পর্কে জানবো। এটা হচ্ছে সিরিয়াস রেয়ার কন্ডিশন কজেস দ্য সোয়েলিং অফ লিভার অ্যান্ড ব্রেন। এটা হচ্ছে লিভার অ্যান্ড ব্রেনের সোয়েলিং এর জন্য
দায়ী। এটা হচ্ছে একটা রেয়ার কন্ডিশন, এটা হচ্ছে খুবই রেয়ার একটা কন্ডিশন। এটার কজ কি হতে পারে? এটার কজ রয়েছে অ্যাসপিরিন ইন দ্য ট্রিটমেন্ট অফ ফ্লু, চিকেন পক্স। আমরা যখন চিকেন পক্স অ্যান্ড ফ্লু এর ট্রিটমেন্টে অ্যাসপিরিন ইউজ করব তখন রেস সিন্ড্রোমটা ডেভেলপ করতে পারে। মেনলি এটা কাদের ডেভেলপ করে? এটা হচ্ছে মেনলি চিলড্রেন অ্যান্ড টিনেজারদের ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স রয়েছে এদের। আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা রেস সিন্ড্রোমের জন্য হয়েছে? যখন আমরা দীর্ঘদিন অ্যাসপিরিন ইউজ করব তখন হতে পারে, যেমন চিকেন পক্স বা ফ্লুতে ইউজ করব তখন এই রেস সিন্ড্রোমটা হতে পারে। তারপর হচ্ছে আরও র্যাশ অন হ্যান্ড অ্যান্ড ফিট, হ্যান্ড অ্যান্ড হাত এবং পায়ে যদি র্যাশ থাকে, হেভি ভমিটিং থাকে, ফ্যাটি লিভার থাকে, কোমা অ্যান্ড অর্গান ফেলার অ্যান্ড ডেথ থাকে, তখন হচ্ছে আমরা রেস সিন্ড্রোমটা বুঝতে পারবো। আচ্ছা, এখন আসি কন্ট্রাইন্ডিকেশন অফ এনএসএআইডি। এনএসএআইডি এর কন্ট্রাইন্ডিকেশনটা কি? এটা হচ্ছে প্রি এক্সিস্টিং আলসারেশন ইন দ্য জিআইটি, অ্যাক্টিভ ব্লিডিং ইন পেপটিক আলসার, তারপর হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার, হেপাটিক অ্যান্ড রেনাল ডিজিজ, প্রেগনেন্সি, গাউট, তারপর হচ্ছে এনে হাইপার সেন্সিটিভিটি টু অ্যাসপিরিন ডিউরিং ইলেকটিভ সার্জারি, ব্রঙ্কিয়াল অ্যাজমা ইমিডিয়েটলি আফটার বার্ন, তারপর আনডায়াগনস্টিক অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন, ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড সোয়াইন ফ্লু ডিউ টু রিস্ক অফ রেস সিন্ড্রোম। আমরা দেখেছি রেস সিন্ড্রোম কাদের হতে পারে? যারা হচ্ছে দীর্ঘদিন অ্যাসপিরিনটা হচ্ছে ফ্লু অ্যান্ড চিকেন পক্সে ইউজ করে থাকে তাদের হতে পারে। তাই হচ্ছে এটা ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড সোয়াইন ফ্লুতে কন্ট্রাইন্ডিকেটেড, মানে এটা হচ্ছে দেওয়া যাবে না। আচ্ছা, প্রেগনেন্সির লাস্ট ট্রাইমেস্টার ক্ষেত্রে হচ্ছে আমরা এই এনএসএআইডি গুলা দিব না। আচ্ছা, এখানে কয়েকটা শর্ট কোশ্চেন আছে ফর ভাইবা। এর মধ্যে প্রথমে আসে নেম টু মোস্ট হ্যাপাটোটক্সিক এনএসআইডি। হ্যাপাটোটক্সিক এনএসআইডি, এই হ্যাপাটোটক্সিক কথাটা হচ্ছে হ্যাপাটিক প্লাস টক্সিক, এই দুইটা ওয়ার্ড থেকে এসেছে, যার মানে হচ্ছে হ্যাপাটিক মানে লিভারের মধ্যে টক্সিসিটি করবে। এর মধ্যে সালিনটেক অ্যান্ড ডিক্লোফেনাক রয়েছে। তারপর হচ্ছে নেম টু মোস্ট নেফ্রোটক্সিক এনএসএআইডি। নেফ্রো মানে হচ্ছে কিডনি, মানে কিডনির প্রবলেমের জন্য হচ্ছে কোন এনএসএআইডি গুলো ইউজ করতে হবে? কিটোরোলেক অ্যান্ড ইন্ডোমেথাসিন। হাউ এনএসএআইডি কজেস নেফ্রোটক্সিসিটি। এরা হচ্ছে নেফ্রোটক্সিসিটি কিভাবে করবে? এরা হচ্ছে ইন্টারফেয়ার উইথ অটো রেগুলেশন অফ রেনাল ব্লাড ফ্লো। এটা হচ্ছে রেনাল ব্লাড ফ্লোকে অটো রেগুলেশন করবে। তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করবে, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস করবে। আচ্ছা, আমাদের এনএসআইডিটা পড়া শেষ। এখন আমরা পড়ব প্যারাসিটামল। প্যারাসিটামল থেকে হচ্ছে প্যারাসিটামল এই ওয়ার্ডটার সাথে আমরা অনেক বেশি পরিচিত। কিভাবে? কারণ আমাদের যখন হচ্ছে মেনলি জ্বর আসে তখন হচ্ছে আমরা এই প্যারাসিটামলটা ইনটেক করে থাকি 6 আওয়ার্স পর পর। তারপরে হচ্ছে আবার আমাদের যখন অনেক শরীর ব্যথা করে আমরা হচ্ছে অনেকে এই প্যারাসিটামলটা নিয়ে থাকি। প্যারাসিটামল থেকে প্রথমে আমরা ইন্ডিকেশন পড়তে হবে, যেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ফর ভাইবা। ইন্ডিকেশনের মধ্যে প্রথমে রয়েছে ফিভার, যেটার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত, সেটা হচ্ছে ফিভার। দেন মাইল্ড টু মডারেট হেডেক, হেডেকেও আমরা প্যারাসিটামল ইউজ করতে পারি। দেন এটার অ্যানালজেসিক ইফেক্ট রয়েছে। আচ্ছা, আমরা কি ফর্মুলেশনে প্যারাসিটামলটা খেয়ে থাকি? আমরা হচ্ছে ট্যাবলেট হিসেবে খেতে পারি, আবার হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে দেখেছি সিরাপ হিসেবেও খাওয়া যায়। তো ট্যাবলেট অ্যান্ড সিরাপ এই দুইটাই হচ্ছে অনেক বেশি ইউজড। দেন সাপোজিটরি এই জিনিসটার সাথে আমরা আমাদের বেশি পরিচিত। এই প্যারাসিটামল প্লাস ক্যাফেন প্লাস মেথোমিন এইভাবেও হচ্ছে ইউজ করা যায়। তারপর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অফ প্যারাসিটামল। প্যারাসিটামলের অ্যাডভার্স ইফেক্টটা কি রয়েছে? এর মধ্যে রয়েছে স্কিন র্যাশ, ক্রনিক কিডনি ডিজিজ ইন হাই লং ডোজে, দেন অ্যাকিউট হেপাটিক নেক্রোসিস। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, প্যারাসিটামল ইনডিউস হ্যাপাটোটক্সিসিটি, মানে হচ্ছে এই প্যারাসিটামলটা কিভাবে হ্যাপাটোটক্সিসিটিটা করতে পারে। এর মধ্যে প্রথমে আসে প্যারাসিটামল ইজ নর্মালি কনজুগেটেড উইথ লিভার প্রডিউস সালফারেটেড মেটাবোলাইটস। এরা হচ্ছে কি করবে? এরা কনজুগেট করবে হচ্ছে লিভারে এবং প্রডিউস করে সালফেটেড মেটাবোলাইটসকে। দেন প্যারাসিটামল ইজ হাইড্রোক্সিলেটেড অ্যান্ড ফর্মস NaPQI। NaPQI মানে এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে এন এসিটাইল বেঞ্জোকুইনন ইমাইন। কি? এন এসিটাইল বেঞ্জোকুইনন ইমাইন। আচ্ছা, তারপর কি করবে? এই যে
NAPQI is dangerous metabolite that reacts with sulfadryl group of glutathione, যেটা হচ্ছে sulfadryl group of glutathione এর সাথে রিঅ্যাক্ট করবে আর ফর্ম করবে কি নন টক্সিক সাবস্টেন্স। তারপর in large doses of paracetamol the available glutathione in liver is depleted। গ্লুটাথায়ন হচ্ছে যে লিভারে যে পরিমাণ গ্লুটাথায়নটা পাওয়া যাবে সেটা হচ্ছে ডিপ্লিটেড হবে, যার ফলে হচ্ছে NAPQI টা হচ্ছে সালফারেট গ্রুপ অফ হেপাটিক প্রোটিনের সাথে রিঅ্যাক্ট করবে, যেটা হচ্ছে কি এনজাইম অফ লিভার। তাহলে কি এনজাইম অফ লিভার কি? সালফিড্রিল গ্রুপ অফ হেপাটিক প্রোটিন, যেটা হচ্ছে হেপাটিক নেক্রোসিস পর্যন্ত করতে পারে। তাহলে আমরা আবার শর্ট করে বলি, প্যারাসিটামল হচ্ছে কনজুগেটেড উইথ লিভার, যেটা হচ্ছে প্রডিউস করবে সালফেটেড মেটাবোলাইটস গুলাকে, যারা হচ্ছে প্যারাসিটামলটা আবার হাইড্রোক্সিলেটেড করবে এবং ফর্ম করবে এসিটাইল বেনজোকুইনন ইমাইনকে, যেটা হচ্ছে ডেঞ্জারাস মেটাবোলাইটস রিঅ্যাক্ট করবে হচ্ছে সালফিডিল গ্রুপ অফ গ্লুটাথায়নের সাথে এন্ড ফর্ম করবে হচ্ছে নন টক্সিক সাবস্টেন্স গুলাকে। তারপর এই প্যারাসিটামলটা যদি লার্জ ডোজে ইউজ করা হয় তারা হচ্ছে ডিপ্লিটেড করবে যেগুলা গ্লুটাথায়ন লিভারের মধ্যে থাকবে সেগুলাকে, যার ফলে হচ্ছে সালফিডিল গ্রুপ অফ হেপাটিক প্রোটিনের সাথে রিঅ্যাক্ট করতে পারে, যেটা হচ্ছে কি এনজাইম অফ লিভার এন্ড হেপাটিক নেক্রোসিস করবে। আচ্ছা, এখন হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি কি ড্রাগস ইউজ করা হয়? এখানে হচ্ছে NSAID ইউজ করা হয়, আর ডিজিজ মডিফাইং দ্য অ্যান্টি রিউমেটিক ড্রাগস যেমন হচ্ছে ইমিউনোসাপ্রেসেন্ট ইউজ করা হয়। এর মধ্যে রয়েছে মেথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন, আর হচ্ছে ক্লোরোকুইন অ্যান্ড হাইড্রোক্সি ক্লোরোকুইন, তারপর হচ্ছে পেনিসিলামাইন, তারপর হচ্ছে গোল্ড লেফুনোমাইড, অরানোফিন অ্যান্ড এনি সাইটোটক্সিক ড্রাগস। আচ্ছা, এখন হচ্ছে মেকানিজম অফ NSAID ইনডিউসড গ্যাস্ট্রিক মিউকোসাল ড্যামেজ। এখানে হচ্ছে মেকানিজমের মধ্যে কয়েকটা মেকানিজম পয়েন্ট আকারে রয়েছে। এর মধ্যে প্রথমে হচ্ছে অ্যাসপিরিন অ্যান্ড রিলিজড স্যালিসাইলিক অ্যাসিড ইরিটেট দ্য গ্যাস্ট্রিক মিউকোসা। অ্যাসপিরিনটা হচ্ছে রিলিজ করবে স্যালিসাইলিক অ্যাসিড, যেটা হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোসাটাকে ইরিটেট করবে। গ্যাস্ট্রিক মিউকোসাকে ইরিটেট করলে আমরা জানি হচ্ছে এপিগ্যাস্ট্রিক ডিস্ট্রেস হতে পারে, নশিয়া ভমিটিং হতে পারে। এট হায়ার ডোজ ইট অলসো স্টিমুলেট দ্য কেমো রিসেপ্টর ট্রিগার্ড জোন এবং ভমিটিংও করতে পারে। এনএসআইডি যদি প্রোস্টাগ্ল্যান্ডিন 2 এর এনএসআইডি প্রোস্টাগ্ল্যান্ডিন 2 এর সিক্রেশনটাকে ডিক্রিজ করবে, যার ফলে হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটা ইনক্রিজ করবে এন্ড আলসারেশন করবে। তারপর হচ্ছে এনএসআইডি আবার যদি প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন কে ডিক্রিজ করে, যে তারা হচ্ছে মিউকোসাল প্রোডাকশনটাকেও ডিক্রিজ করবে, যার ফলে আলসারেশন হবে। তাহলে এই যে NSAID দুইভাবে আলসারেশন করতে পারে, একটা হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে ইনক্রিজ করে, একটা হচ্ছে মিউকোসাল প্রোডাকশনটাকে ডিক্রিজ করে। দেন হচ্ছে NSAID on entering the mucosal cell it ionizes and becomes indiffusible হবে ভেতরে ঢুকে, then irritates the gastric mucosa and ulceration করতে পারে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে মেকানিজম অফ ব্লিডিং আফটার ডিক্লোফেনাক অ্যাডমিনিস্ট্রেশন। যে ডিক্লোফেনাক দেওয়ার পর ব্লিডিং হলে এটার মেকানিজমটা কি? অ্যাসপিরিন যদি ট্রানএক্সামিক অ্যাসিড অ্যাটোসিনথেসিসটাকে ডিক্রিজ করে, দেন প্লাটিলেট অ্যাগ্রাভেশন করবে, যার ফলে ব্লিডিং টাইম ইনক্রিজ করবে। তাহলে কি আমরা জানি আমাদের ব্লাডটার ব্লিডিং টাইমটা কে কন্ট্রোল করে? এটা হচ্ছে প্লাটিলেটটাকে কন্ট্রোল করে। যদি ট্রানএক্সামিক অ্যাসিড সিনথেসিসটাকে ডিক্রিজ হয়ে যায়, যার ফলে হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রাভেশনটা হচ্ছে ডিক্রিজ করবে অ্যান্ড ব্লিডিং টাইমটা ইনক্রিজ করবে। তাই হচ্ছে আমরা এটা ডিক্লোফেনাকটা হচ্ছে আফটার মানে ডিক্লোফেনাক ইউজ করলে ব্লিডিং এর চান্সেস থাকে। দেন অ্যাসপিরিনটা আবার হচ্ছে অ্যাডিনোসাইন ডাইফসফেটটাকে রিলিজটাকে ডিক্রিজ করবে, যার ফলে প্লাটিলেট স্টিকিনেসটাকে ডিক্রিজ করবে অ্যান্ড প্লাটিলেট অ্যাগ্রাভেশনটা ডিক্রিজ হবে, যার ফলে ব্লিডিং হবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রলং ইউজ অফ লার্জ ডোজ অফ অ্যাসপিরিনটা হচ্ছে একদম প্রলং অনেক দীর্ঘদিন ধরে ইউজ করলে কি হবে? সিনথেসিসটাকে হচ্ছে ডিক্রিজ করে দেবে, সিনথেসিস অফ ক্লটিং ফ্যাক্টরটা ডিক্রিজ করে দেবে এন্ড চান্স অফ ব্লিডিংটা ইনক্রিজ হবে। আচ্ছা, তারপর হচ্ছে হাউ ক্যান ইউ রিডিউস NSAID ইনডিউস পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজে NSAID ইনডিউস করলে কিভাবে এটা ডিক্রিজ করবে? দ্য ওয়ে অফ রিডাকশন অফ NSAID ইনডিউস পেপটিক আলসার ডিজিজ বাই প্রেসক্রিপশন অফ PPI প্রোটিন পাম্প ইনহিবিটর আর প্রোজেস্টেরন। কারণ হচ্ছে এরা H2 অ্যান্টাগনিস্ট থাকে, যারা H2 অ্যান্টাগনিস্ট গুলা হচ্ছে ইনএফেক্টিভ থাকে। আচ্ছা, প্রিকশন বিফোর প্রেসক্রাইবিং NSAID, এটা হচ্ছে ভাইবাতে জিজ্ঞেস করতে পারে এই প্রিকশনগুলো তুমি কি কি নিবা। এর মধ্যে প্রথম হচ্ছে প্রিভেনশন অফ GIT ইরিটেশন।
জিআইটি যে ইরিটেশনগুলো হবে সেটা হচ্ছে আমাদের প্রথমেই প্রিভেন্ট করতে হবে। কিভাবে প্রিভেন্ট করব? এটা প্রিভেন্ট করবে অ্যান্টি আলসারেন্ট ড্রাগ। অ্যান্টি আলসারেন্ট ড্রাগসের মাধ্যমে কি কি অ্যান্টি আলসারেন্ট ড্রাগস রয়েছে? অমিপ্রাজল, ইউসিনোপ্রাজল, ল্যাপ্টোপ্রাজল, প্যান্টোপ্লাজল, এগুলো হচ্ছে শুড বি অ্যাডেড টু প্রিভেন্ট জিআই ইরিটেশন। মানে জিআই ইরিটেশনটা প্রিভেন্ট করার জন্য আমরা অ্যান্টি আলসারেন্ট ড্রাগস ইউজ করে থাকবো। এটা হচ্ছে অবশ্যই আফটার মিল ইউজ করতে হবে। দেন হচ্ছে কোশ্চেন ইন কেস অফ কমোরবিড কন্ডিশন, এই কমোরবিড কন্ডিশনে হচ্ছে কি করব? Combat condition may be aggravated by NSAID. So in this case, NSAID should be avoided or used with caution. এর মধ্যে প্রথম হচ্ছে সায়েন্স অর হিস্ট্রি রেনাল ইম্পেয়ারমেন্ট দেখে নিতে হবে, সায়েন্স অর হিস্ট্রি অফ হ্যাপাটিক ইম্পেয়ারমেন্ট দেখে নিতে হবে, দেন অ্যাজমা, সিওপিডি অর এনি শর্ট অফ অবস্ট্রাকটিভ এয়ারওয়ে আছে কিনা দেখে নিতে হবে, হিস্ট্রি অফ প্রেজেন্ট অ্যাক্টিভ ব্লিডিং অর এনি টাইপ অফ ব্লিডিং ডিসঅর্ডার আছে নাকি দেখে নিতে হবে, দেন ইন কেস অফ ইডিমা, হাইপারটেনশন অ্যান্ড সিএনএস ডিসঅর্ডার, হ্যাঁ এগুলো হচ্ছে ডিসিশন শুড বি টেকেন অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটির উপর ডিসিশন নিতে হবে। আচ্ছা, আর হচ্ছে এনি হিস্ট্রি অফ হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন টা আগে নিয়ে নিতে হবে। দেন হচ্ছে প্রেগনেন্সিতে হচ্ছে এনএসআইডির এক্সেপ্ট প্যারাসিটামল শুড বি অ্যাভয়েডেড। প্যারাসিটামল হচ্ছে এনএসআইডিতে বেস্ট ড্রাগ। আচ্ছা, এখন আসি অ্যাসপিরিন অ্যান্ড প্যারাসিটামল। আমরা আগে দেখেছি অ্যাসপিরিন আর প্যারাসিটামলের বেশ কয়েকটা ডিফারেন্স রয়েছে। যেমন কেমিক্যাল স্ট্রাকচারটা যদি আমরা আলোচনা করি তাহলে অ্যাসপিরিনটা হচ্ছে সিডিসাইলেট আর হচ্ছে প্যারা অ্যামাইনো ফেনল ডেরিভেটিভস। এফিকেসি ক্লাসিফিকেশনে আমরা দেখেছি অ্যাসপিরিনটা হচ্ছে হাই এফিকেসি ড্রাগ আর লো এফিকেসি ড্রাগ হচ্ছে প্যারাসিটামল। অ্যান্টি প্লাটিলেট ইফেক্ট, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট, অ্যানালজেসিক ইফেক্ট দিবে হচ্ছে অ্যাসপিরিন আর প্যারাসিটামল দিবে না। জিআইটি অ্যাডভার্স ইফেক্ট দিবে হচ্ছে মোর দিবে অ্যাসপিরিন আর লেস দিবে হচ্ছে প্যারাসিটামল। দেন অ্যাগ্রাভেট ব্রঙ্কিয়াল অ্যাজমা কে বাড়াতে পারে? এটা হচ্ছে অ্যাসপিরিন বাড়াতে পারে, প্যারাসিটামল বাড়ায় না। ইনক্রিজ ব্লিডিং টেন্ডেন্সি কে করবে? অ্যাসপিরিন। আর কে করবে না? প্যারাসিটামল। রেস সিনড্রোম হচ্ছে কোন ক্ষেত্রে বেশি হবে? অ্যাসপিরিনের ক্ষেত্রে, প্যারাসিটামল ক্ষেত্রে হবে না। আর টেরাটোজেনিসিটি হচ্ছে অ্যাসপিরিনের ক্ষেত্রে হবে আর প্যারাসিটামল ক্ষেত্রে হবে না। এই জন্য হচ্ছে প্রেগনেন্সিতে আমরা প্যারাসিটামলটা সাজেস্ট করে থাকি। আচ্ছা, এখানে প্যারাসিটামল অ্যান্ড এনএসএআইডি এর একটা ক্লাসিফিকেশন রয়েছে। এর মধ্যে প্রথমে রয়েছে এফিকেসি। প্যারাসিটামল হচ্ছে লো এফিকেসি অ্যান্ড আদার এনএসআইডি হচ্ছে হাই এফিকেসি। অ্যান্টিপাইরেটিক ইফেক্ট দিবে প্যারাসিটামল, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দিবে না, কিন্তু আদার যারা আছে সবে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দিবে। তারপর অ্যানালজেসিকটা হচ্ছে উইক আর এটা হচ্ছে স্ট্রং। তারপর হচ্ছে টেরাটোজেনিসিস হচ্ছে প্যারাসিটামল নাই, ওটা থাকবে। দেন ইউজ ইন প্রেগনেন্সি ইয়েস প্যারাসিটামলের ক্ষেত্রে, আর ওটার ক্ষেত্রে নো। জিআইটি অ্যাডভার্স ইফেক্টটা থাকবে হচ্ছে লেস ইন কেস অফ প্যারাসিটামল অ্যান্ড আদারের ক্ষেত্রে মোর। Why aspirin is contraindicated in the last trimester of pregnancy? লাস্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সিতে কেন হচ্ছে অ্যাসপিরিনটা কন্ট্রাইন্ডিকেটেড? কারণ হচ্ছে ইন দ্য লাস্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি ইট ডিক্রিজেস দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস। আমরা জানি এনএসএআইডি হচ্ছে এমনি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটাকে ডিক্রিজ করে দেয়। যদি লাস্ট ট্রাইমেস্টারে হচ্ছে এমনি হচ্ছে এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটা ডিক্রিজ হয়ে যায়, যদি আমরা আরও অ্যাসপিরিন দিই তাহলে হচ্ছে ফেটাল রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, প্রিমেচিওর ক্লোজার অফ পিডিএ হতে পারে। আচ্ছা, অ্যাসপিরিন কেন 1 উইক বিফোর স্টপ করতে হবে? কারণ অ্যাসপিরিনের একটা ইফেক্ট রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি প্লাটিলেট ইফেক্ট। অ্যান্টি প্লাটিলেট ইফেক্ট কি করবে? যারা হচ্ছে ব্লাডটাকে ক্লট হতে দিবে না, মানে ব্লিডিং টাইমটাকে ইনক্রিজ করবে। তাই হচ্ছে আমরা 1 উইক বিফোর সার্জারি এই অ্যাসপিরিনটা স্টপ যাই। তো দেখি চলো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট ইজ ডিউ টু পার্মানেন্ট ইনঅ্যাক্টিভেশন অফ সাইক্লোঅক্সিজেনেস ইন দ্য প্লাটিলেট প্রিভেন্টিং দ্য সিনথেসিস অফ থ্রোম্বোক্সিন অ্যাটো। এটা হচ্ছে থ্রোম্বোক্সিন অ্যাটো সিনথেসিসটাকে প্রিভেন্ট করবে। বিং নন নিউক্লিয়েটেড প্লাটিলেটস ক্যান নট রিজেনারেট এনজাইম as it is nucleated cells and preservation of thromboxane production is dependent on the entry of new platelet and circulation. If aspirin is stopped 1 week before surgery, the platelet inhibited by aspirin are removed from circulation by that time and new platelets come to the circulation which control the আচ্ছা মেইন কথা হচ্ছে তো কন্ট্রোল অফ ব্লিডিং। আচ্ছা, এখানে আছে হচ্ছে প্যারাসিটামল ইজ দ্য সেফেস্ট ড্রাগ ডিউরিং প্রেগনেন্সি এটা হচ্ছে সেফেস্ট ড্রাগ। আদার্স হ্যাভ টেরাটোজেনিসিটি, অন্যদের হচ্ছে টেরাটোজেনিসিটি থাকবে। আর সেকেন্ড বেস্ট চয়েস হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন।
তো এই যে এনএসএআইডি এর উপর কি কি পড়া লাগবে এটা আমি বলে দিয়েছি। তো আজকের মতো লেকচারটি হচ্ছে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।